বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটে, যার পরিপ্রেক্ষিতে কোর্ট বিভিন্ন কথা, বিভিন্ন অবজারভেশন দিয়ে থাকেন। সেই অবজারভেশনগুলোকে আমরা যদি ফলো করি, আমরা যদি সেইগুলোকে দেখি, পুরোটা পড়ি, তাহলে আমাদের টোটাল সিস্টেমে কোথায় সমস্যা আছে বা কী ধরনের সমস্যা আছে সেগুলো কিন্তু আমরা ধরতে পারব। কোর্ট কোনো কথা এমনি এমনি বলে না। কোনো ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে ঘটনা কোর্ট এটা বলে। আজকে প্রথমেই এফআইআর সম্বন্ধে দু একটা কথা বলি। আমরা সবাই রদ্দুর রায়ের মাল্টিপল নাম্বার অফ এফআইআর নিয়ে আমরা অনেকে এখন ভাবছি, কথা বলছি, এর আইনি যৌক্তিকতা কতটা, এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, বিভিন্ন আলোচনা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা করছি। তা সেই প্রসঙ্গে আমি ভাবলাম যে এফআইআর সম্বন্ধে আমি কিছু বলি। ম্যাড্রাস হাইকোর্ট একবার বলেছিলেন, দ্য কমপ্লেন itself was more like a direction to the police to register an FIR for an offence under section 124 IPC, and the police have mechanically registered an FIR without any materials and without satisfying the ingredients of section 124 IPC. মহা সাংঘাতিক কথা। ঘটনাটা কি হয়েছিল, কোনো এক লোক তামিলনাড়ুর রাজ্যপালের বিরুদ্ধে সে কিছু বলে, সঙ্গে সঙ্গে রাজ্যপালের অফিস থেকে সেই লোকটার নামে একটা এফআইআর লজ করা হয়। এবারে সেইটার এগেনস্টে যখন সেই ভদ্রলোক ম্যাড্রাস হাইকোর্টে যান, তখন ম্যাড্রাস হাইকোর্টের অবজারভেশন হচ্ছে সেই এফআইআরের এগেনস্টে ইট ইজ মোর লাইক আ ডাইরেকশন রাদার দ্যান অ্যান কমপ্লেন। রাজ্যপালের অফিস থেকে এসছে ডাইরেকশন টু রেজিস্টার দিস কমপ্লেন অ্যাজ অ্যান এফআইআর, ডাইরেকশন। কমপ্লেনেন্ট হিসাবে পুলিশকে ডাইরেকশন দেওয়ার ক্ষমতা আমার নেই। আমি আমার অভিযোগটা পুলিশকে জানাতে পারি, সেটা এফআইআর করবে কি করবে না, সেখানে এফআইআর করার মেটেরিয়ালস আছে কি নেই, যে সেকশনের কথা বলা হচ্ছে তার কোনো ইনগ্রিডিয়েন্টস আছে কি নেই, সেটা পুলিশকে দেখতে হবে, তবে তার এফআইআর হবে। কিন্তু যেহেতু এটা রাজ্যপালের অফিস থেকে এসছে, পুলিশ আর কোনো কিছু না দেখে এফআইআর করে ফেলেছে উইদাউট স্যাটিসফাইং দ্য ইনগ্রিডিয়েন্টস অফ সেকশন 124 আইপিসি। পুলিশ খুঁজেও দেখেনি যে আদৌ 124 আইপিসি কোনো ইনগ্রিডিয়েন্টস সেই কমপ্লেনে আছে কি নেই, অ্যান্ড উইদাউট এনি মেটেরিয়ালস, আদৌ সেই অভিযোগের কোনো মেটেরিয়ালস আছে কিনা। অর্থাৎ কিনা পুলিশ এখানে ইনফ্লুয়েন্সড, রাজ্যপালের অফিস থেকে এসছে, সেখানে দেখেনি যে এফআইআরটা করার জন্য, কমপ্লেনটা লজ করার জন্য রাজ্যপালের তরফ থেকে তার অফিসকে বা তার প্রিন্সিপাল সেক্রেটারিকে বা তার যারা আরও স্টাফ বা ইত্যাদি আছে তাদের কাছে রাজ্যপালের কোনো ডাইরেকশন আছে কি না টু লজ আ কমপ্লেন। পুলিশ সেটাও দেখেনি, রাজ্যপালের অফিস থেকে এসছে, আগে এফআইআর করে ফেলেছে। তার মানে ম্যাড্রাস হাইকোর্টের এই জাজমেন্টটা যদি আমি একটু খতিয়ে দেখি, তার মানে পুলিশ, ইফ পুলিশ ইজ ইনফ্লুয়েন্সড বাই সাম ইনফ্লুয়েন্সিয়াল পার্সন, পুলিশ মে রেজিস্টার অ্যান এফআইআর without satisfying itself as to the ingredients of the offence and without verifying the materials for the offence. যেহেতু ইনফ্লুয়েন্সিয়াল একজন লোকের কাছ থেকে বা একজন লোকের তরফ থেকে বা একজন লোকের ইনফ্লুয়েন্সিয়াল একজন লোকের সাইড থেকে
একটা কমপ্লেন এসছে, পুলিশ আগে এফআইআরটা করে ফেললো। তো এই এফআইআরটা করে ফেলার উদ্দেশ্যটা কি? কেন পুলিশ ইনফ্লুয়েন্সিয়াল লোকের এটাতে কেন? তা ইনফ্লুয়েন্সিয়াল লোকটাকে যাতে একটু খুশি করা যায়, এছাড়া তো আর কোনো উদ্দেশ্য থাকতে পারে না। তাহলে আমাদের দেশে এই ধরনের ঘটনা ঘটে যেখানে পুলিশ এফআইআর করে উইদাউট এনি মেটেরিয়ালস অ্যান্ড উইদাউট এনি ইনগ্রেডিয়েন্টস অফ দি অফেন্স, পুলিশ এফআইআরটা করে ফেলল। এবারে সুপ্রিম কোর্ট যোগিন্দর কুমার ভার্সেস স্টেট অফ ইউপির কেসে 1994 সালে, আমি যা যা বলছি তার সমস্ত লিঙ্ক আর ডিটেলস ভিডিওর নিচে ডেসক্রিপশানে সব দেওয়া আছে, আপনারা একটু দয়া করে দেখে নেবেন। সুপ্রিম কোর্ট বলছেন, নো অ্যারেস্ট ক্যান বি মেড বিকজ ইট ইজ লফুল ফর দি পুলিশ টু ডু সো। দ্য এক্সিস্টেন্স অফ পাওয়ার টু অ্যারেস্ট ইজ ওয়ান থিং, দ্য জাস্টিফিকেশন ফর এক্সারসাইজ অফ ইট is quite another. No arrest should be made without a reasonable satisfaction reached after some investigation as to the genuineness and bona fides of a complaint and a reasonable belief both as to the person's complicity and even so as to the need to effect arrest. Denying a person of his liberty is a serious matter. তাহলে সুপ্রিম কোর্ট এখানে বলছে যে রুটিন ওয়েতে একটা এফআইআর হয়ে গেছে, ফলে রুটিন ওয়েতে আমি যাব সেই লোকটাকে অ্যারেস্ট করে নিয়ে চলে আসবো বিকজ আই হ্যাভ দি পাওয়ার টু অ্যারেস্ট। দিস ইজ নট কারেক্ট। অ্যারেস্ট মিনস ইনফ্রিজমেন্ট অফ দি রাইট টু লিবার্টি। আমি একজনকে অ্যারেস্ট করছি মানে তার রাইট টু লিবার্টিকে আমি কাটল করছি। আমি একজনকে অ্যারেস্ট করছি মানে তার সোশ্যাল রেপুটেশনে আমি হার্ম করছি, তার কেরিয়ারে আমি হার্ম করছি, তার উপর একটা মেন্টাল শক আসছে। ফলে রুটিন ওয়েতে আমার অ্যারেস্ট করার ক্ষমতা আছে, লোকটার এগেনস্টে একটা এফআইআর হয়েছে, আমি গেলাম অ্যারেস্ট করলাম, আমি নিয়ে চলে এলাম, পরের দিন কোর্টে একটা ফরওয়ার্ডিং দিয়ে পাঠিয়ে দিলাম 14 দিনের পিসি। This is not the right way. This is not at all the right way. এটাকে পুলিশকে অ্যারেস্ট করার ক্ষমতা দেওয়া হয়েছে মানে এইভাবে যদি পুলিশ কাজ করে, দ্যাট ইজ দ্য মিসইউজ অফ পাওয়ার। ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে গেলে পুলিশের হাতে অ্যারেস্টের ক্ষমতা দিতে হবে, বাট সোসাইটি উইল এক্সপেক্ট দ্যাট পুলিশ উইল এক্সারসাইজ দিস পাওয়ার cautiously without any misuse. পুলিশকে দেখতে হবে যে কমপ্লেনের জেনুইননেস কতটা আছে, যে লোকটাকে আমি অ্যারেস্ট করে আনছি তার এখানে কমপ্লিসিটি কি আছে, তার ইনভলভমেন্ট কতটা আছে, তাকে অ্যারেস্ট করে আমার প্রয়োজনটা কি, তাকে অ্যারেস্ট করে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করে কি আমি কিছু বার করতে পারবো, বা লোকটাকে অ্যারেস্ট করে এনে কি আমি ফার্দার কোনো ক্রাইমকে প্রিভেন্ট করতে পারবো, বা লোকটা এত হিনিয়াস ক্রাইম করেছে যে তাকে কাস্টোডিতে না রাখলে সোসাইটি ফার্দার এফেক্টেড হবে, বা লোকটাকে অ্যারেস্ট না করলে লোকটা কি এভিডেন্সকে ট্যাম্পার করতে পারবে। এগুলো পুলিশকে দেখতে হবে অ্যারেস্ট করবার আগে। No arrest can be made because it is lawful for the police officer to do so. The existence of the power of arrest is one thing. The justification for existence of it is quite another. Justify করতে হবে কেন অ্যারেস্ট করা হচ্ছে। I have the power to arrest, so I am arresting him. No, you cannot. Police officer must be able to justify the arrest apart from his power to do so. এটা আমার কথা নয়, ম্যাড্রাস হাইকোর্টের কথা। ম্যাড্রাস হাইকোর্ট বলছে arrest and detention in police lockup of a person can cause incalculable harm to the reputation and self-esteem
of a person. No arrest can be made in a routine manner on a mere allegation of commission of an offence made against a person. আমি থানায় গেলাম, একজন লোকের নামে আমাকে আজকে ভীষণভাবে মারতে এসেছিল, আমার উপর আক্রমণ করেছিল, আমার জীবন বিপন্ন হয়ে গেছিলো। আমি একটা লেটার অফ কমপ্লেন জমা দিয়ে আমি চিবোতে চলে গেলাম। পুলিশ চট করে বেরোলো, গাড়ি নিয়ে গেল, লোকটাকে অ্যারেস্ট করে নিয়ে চলে এলো। এভাবে হবে না, এভাবে হয় না, এভাবে হওয়া উচিত নয়। This is not the intention of the lawmaker while they entrusted such power on the police authority. Police have to exercise this power judicially and with proper justification. It would be prudent for a police officer in the interest of protection of the constitutional rights of a citizen. Note it. It would be prudent for a police officer in the interest of protection of the constitutional rights of a citizen and perhaps in his own interest that no arrest should be made without a reasonable satisfaction reached after some investigation so as to the genuineness and bona fides of a complaint and a reasonable belief both as to the person's complicity and even so as to the need to effect arrest. Denying a person of his liberty is a serious matter. একই কথা আবার বলল অনারেবল ম্যাড্রাস হাইকোর্ট। এখানে একটা কথা লক্ষণীয়, আমি আপনাদের কথাটা এখন নোট করিয়ে দিচ্ছি, আমি তার ব্যাখ্যাটা পরে গিয়ে বলবো। It would be prudent for a police officer in the interest of protection of the constitutional rights of a citizen and perhaps, note it, in his own interest and perhaps in his own interest. ম্যাড্রাস হাইকোর্ট কেন এই কথাটা বললেন এটা আমি পরে আসছি। সুপ্রিম কোর্ট আরেক জায়গায় বলছেন, একটা এফআইআর হলো, তার কাছে ইনভেস্টিগেশন চলছে, বা পুলিশ এফআইআর করেনি এগেনস্ট লেটার অফ কমপ্লেন, এবং কমপ্লেনেন্ট হ্যাড টু মুভ অ্যাপ্লিকেশন বিফোর দি লার্নেড ম্যাজিস্ট্রেট আন্ডার সেকশন 156 clause 3 and learned magistrate after going through the entire complaint was pleased to pass order under section 156 clause 3 upon the police to register the complaint as an FIR and to cause investigation. ফাইন, এ তো আইনের কথা, আইনে বলা আছে, আমরা আপনারা সবাই জানি মোটামুটি। এবারে কথা হচ্ছে, একটা ইনভেস্টিগেশন যখন শুরু হলো, পুলিশকে ম্যাজিস্ট্রেটকে যা বোঝাবে ম্যাজিস্ট্রেট কি সেটাই বুঝতে বাধ্য, নাকি ম্যাজিস্ট্রেট হ্যাজ গট দি পাওয়ার টু মনিটর, নোট দি ওয়ার্ড মনিটর, অ্যান ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশনকে মনিটর করার কোনো পাওয়ার, কোনো রাইট ম্যাজিস্ট্রেটের কি আছে, নাকি পুলিশ ম্যাজিস্ট্রেটকে যা দেখাবে ম্যাজিস্ট্রেট সেটাই চোখ বন্ধ করে দেখতে আইনত বাধ্য? একটা কনফিউশন এখানে অ্যারাইজ করেছিল, একটা ডিবেট এখানে তৈরি হয়েছিল, যে কনফিউশনের কনক্লুশন অনারেবল সুপ্রিম কোর্ট দিলেন। The magistrate can also, under the same provision 156 clause 3, monitor the investigation to ensure a proper investigation. So Supreme Court বলে দিচ্ছে যে magistrate has got the power under the same provision 156 clause 3 to monitor the investigation to ensure a proper investigation in cases where the magistrate finds that police has not done its duty of investigating the case at all or has not done it satisfactorily. He can issue a direction to the police to do investigation properly and can monitor the same. তাহলে একটা এফআইআর হলে
24 ঘন্টার মধ্যে এফআইআরটা ম্যাজিস্ট্রেটের কাছে পুলিশ পাঠালো। তারপরে সে ইনভেস্টিগেশন কি হচ্ছে, সে একজন আসামিকে কেন অ্যারেস্ট করছে, সে ইনভেস্টিগেশনে আদৌ কিছু করছে নাকি ফাইলটাকে নিয়ে এসে বসে আছে, বা ইনভেস্টিগেশনকে অন্যদিকে ডাইভার্ট করছে, কি করছে সেটা দেখার কি কোনো অধিকার ম্যাজিস্ট্রেটের নেই? ম্যাজিস্ট্রেট কি ইনভেস্টিগেশনকে মনিটর করতে পারে না? সেটা কি অ্যাবসলিউটলি পুলিশের টেরিটরি? এবং ম্যাজিস্ট্রেটকে কি পুলিশ যা বলবে সেটাই একেবারে নিস্তব্ধ পুতুলের মতো সেটাকে মানতে হবে? না না। প্রথমে সাকিরে ভাসু কেসে, তারপরে সুধীর ভাস্কর রাও থাম্বে কেসে সুপ্রিম কোর্ট বললেন যে ম্যাজিস্ট্রেট হ্যাজ গট দি পাওয়ার টু মনিটর আর ইনভেস্টিগেশন। এবং ম্যাজিস্ট্রেট যদি মনিটর করতে গিয়ে দেখে যে ইনভেস্টিগেশন প্রপার ডাইরেকশনে হচ্ছে না, তাহলে ম্যাজিস্ট্রেট ক্যান ইস্যু নেসেসারি ডাইরেকশন ফর প্রপার ইনভেস্টিগেশন অ্যান্ড মনিটর দি সেম। ডাইরেকশনটা ইস্যু করার পরে সেটাকে মনিটর করতে পারে যে ম্যাজিস্ট্রেটের ডাইরেকশন ইন রেসপেক্ট অফ ইনভেস্টিগেশন, ইন রেসপেক্ট অফ প্রপার ইনভেস্টিগেশন, সেইটা প্রপারলি হচ্ছে কিনা। সো ম্যাজিস্ট্রেট হ্যাজ গট পাওয়ার, পুলিশ ইজ নট অল ইন অল। কারণ আমরা প্রথম জাজমেন্টটা দিয়ে দেখলাম যে পুলিশ ইনফ্লুয়েন্সড হয়ে মেকানিক্যালি, যেহেতু রাজ্যপালের অফিস থেকে এসছে, উইদাউট ভেরিফাইং দি মেটেরিয়ালস অ্যান্ড উইদাউট ভেরিফাইং দ্য ইনগ্রেডিয়েন্টস অফ দি অফেন্স, এফআইআর রেজিস্টার করলে অ্যারেস্ট করে নিয়ে চলে এলো মেকানিক্যাল ওয়েতে, রুটিন ওয়েতে, which is not correct as per Madras High Court and Honorable Supreme Court. তাহলে পুলিশ অনেক ক্ষেত্রেই ইনফ্লুয়েন্সড হয়, অনেক কাজই পুলিশ করে থাকে আন্ডার ইনফ্লুয়েন্স অফ পলিটিক্যাল পার্সনস অর সাম ইনফ্লুয়েন্সিয়াল পার্সনস। রাজ্যপাল এখানে এই কেসটাতে, ম্যাড্রাস হাইকোর্টের যে কেসটা, পলিটিক্যাল পার্সন নয় বাট ইনফ্লুয়েন্সিয়াল পার্সন। রাজ্যপালের অফিস কোয়াইট ইনফ্লুয়েন্সিয়াল অফিস, সেখানে ম্যাড্রাস হাইকোর্ট এই অবজারভেশনটা রাখলেন। তাহলে পুলিশ ইনফ্লুয়েন্সড হয়, এটা সত্যি, কোর্ট মেনে নিচ্ছেন। সেই জন্য কোর্ট এটাও বলে দিচ্ছেন যে লার্নেড ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আছে যে পুলিশের ইনভেস্টিগেশনকে মনিটর করার, ইনভেস্টিগেশন যদি প্রপার ওয়েতে না হয়, প্রপার ডাইরেকশনে না হয়, প্রপার ডাইরেকশনের অর্ডার দেওয়ার, এবং সেই অর্ডার পুলিশ কমপ্লাই করছে কিনা সেটাও মনিটর করার ক্ষমতা পুলিশের আছে, লার্নেড ম্যাজিস্ট্রেটের আছে। The legal concept of malicious prosecution has been discussed at great length by a division bench of Supreme Court in West Bengal State Electricity Board versus Dilip Kumar Rai in the year 2006. ফলে malicious prosecution এখানে হয়েছে। The Law Commission's 277th report speaks of wrongful prosecutions to include malicious prosecutions and prosecutions instituted without good faith. এটা ল কমিশনের 277 নম্বর যে রিপোর্ট, সেই রিপোর্টে ল কমিশন এই কথা বলছে যে প্রসিকিউশন উইদাউট এনি গুড ফেথ, উইদাউট এনি বোনাফাইডি একটা প্রসিকিউশন হলো। ইফ আই এম an influential person, I have some influence upon my local police station, upon the police authority, upon the police department to screw up a person, to take revenge. I can influence the police and file a false complaint, and police under in my influence will register an FIR and will catch that person and put that person behind the bar. Routine manner. This is not correct. This is not the essence of the law. This is not the target of the law. This is not the aim of the law. এবং সেখানেই একটা চেক রাখার জন্যে সুপ্রিম কোর্ট প্রথমে সাকিরি ভাসু
তারপর সুধীর ভাস্কর রাও, দুটো কেসে ইনভেস্টিগেশনে ম্যাজিস্ট্রেটের মনিটর করার কি ক্ষমতা আছে সেটা পরিষ্কার করে অনারেবল সুপ্রিম কোর্ট বুঝিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন। Many evil-minded person acting on their own at the behest of the police or some political or otherwise influential person abuse the provision of section 156 clause 3 which empowers a magistrate to order the police to register a case and investigate. খুব সাংঘাতিক কথা। ইনফ্লুয়েন্সিয়াল পারসন সে কোর্টে ইনফ্লুয়েন্স করে 156 clause 3-তে অর্ডার বার করতে পারে টু রেজিস্টার দ্য কমপ্লেন অ্যাজ অ্যান FIR অ্যান্ড টু ইনভেস্টিগেট। ইন প্রিয়াঙ্কা শ্রীবাস্তবা কেস 2015 সালে a division bench of Supreme Court had acknowledged the abuse of the provision. সর্বনাশ, 156 clause 3 এই প্রভিশনেরও অ্যাবিউজ সুপ্রিম কোর্ট অবজার্ভ করেছেন। This has been happening in spite of the fact that in Ajay Malabha versus State of UP and others 2000 সালের যে কেসটা and in cutting of judgments it has been held that magistrate is bound to apply his judicial mind to the complaint. এই কথাটা বলার জন্য এতগুলো কথা বলা, এটাই মূল কথা। Magistrate has to apply a judicial mind to the complaint. আমিও খানিকটা আইন জানি, আপনাদের মধ্যে অনেকেই খানিকটা আইন জানেন। আইনের একটা দুটো ডিগ্রি আমারও আছে, দু চারটে ডিগ্রি আপনারও আছে, অনেকেরই আছে। কিন্তু আমরা জাজ নই, ম্যাজিস্ট্রেট নই। আমরা আইন জানতে পারি, আমরা ম্যাজিস্ট্রেট বা জাজ নই। কেন, কোন কোয়ালিটির অভাব আছে আমাদের যে আমরা ওই জাজ বা ম্যাজিস্ট্রেট হতে পারছি না? কোন কোয়ালিটির অভাব আছে? অভাব আছে, ডেফিনেটলি অভাব আছে। অভাব হচ্ছে জুডিশিয়াল মাইন্ড, যেটা একজন ম্যাজিস্ট্রেট বা জাজের আছে, যেটা আমাদের নেই, যে কারণে আমরা হতে পারিনি, হতে পারি না, হতে পারছি না। খুব সীমিত যে কজনের আছে তারাই আজকে ওই জায়গায় যেতে পেরেছেন। তাদের হাতে এই ম্যাজিস্ট্রেটের এই অসীম ক্ষমতা, জাজের এই অসীম ক্ষমতা দেওয়া হয়েছে। সো সব কিছুর শেষে সুপ্রিম কোর্ট বলছেন দ্য ম্যাজিস্ট্রেট ইজ বাউন্ড, ম্যাজিস্ট্রেট বাধ্য টু অ্যাপ্লাই হিজ জুডিশিয়াল মাইন্ড টু দি কমপ্লেন। ম্যাজিস্ট্রেটের কাছে FIRটা যখন যাবে, ম্যাজিস্ট্রেট তো FIRটা পড়ে দেখবেন FIR-এ সাপ, ব্যাং, ঘোড়া, হাতির মাথা কি লেখা আছে, এবং সেইখানে ম্যাজিস্ট্রেট নিজের জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করতে বাধ্য। এবং মাইন্ড অ্যাপ্লাই করার পরে ম্যাজিস্ট্রেট সাকেরি ভাসু কেসে এবং তার পরবর্তী ভাস্কর রাও কেসে যে সুপ্রিম কোর্ট পাওয়ার দিয়েছে, সুপ্রিম কোর্টের যে অবজারভেশন আছে সেই অনুযায়ী ইনভেস্টিগেশনকে মনিটরও করতে পারে। FIR মানে তো ইনিশিয়েশন অফ দি ইনভেস্টিগেশন। FIR is the starting point of the criminal law. আমার এগেনস্টে যখনই একটা FIR হচ্ছে, সেই মুহূর্ত থেকে ক্রিমিনাল ল আমার এগেনস্টে শুরু হচ্ছে। তো ইনভেস্টিগেশন হবে, চার্জশিট হবে, ট্রায়াল হবে, অনেক কিছু হবে। এবারে ফিরে যাই ওই পয়েন্টটায় যেখানে বলছে, যেটা আমি বলেছিলাম যে পরে বলবো, and perhaps in interest of his own, মানে ওন মানে পুলিশ। কেন পুলিশের এখানে ইন্টারেস্ট কি? পুলিশ আমাদের এই সমাজেরই একজন, আমাদের এই সোসাইটিরই একজন, আমাদের এই রাজ্যেরই একজন, আমাদের এই দেশেরই একজন। সে আজকে পুলিশ, 60 বছর বয়স অবধি সে পুলিশ থাকবে। তারপরে মহান দায়িত্ব, যতদিন সে চাকরিতে আছে, সিস্টেমের ডেভেলপমেন্ট করা,
যাতে করে পরবর্তী প্রজন্মের কাছে সে আরও সুন্দর সোসাইটি একটা রেখে যেতে পারে। পুলিশ যদি চাকরিরত অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে, তাহলে কিন্তু সে তার পরবর্তী প্রজন্মের কাছে কোনো উত্তর দিতে পারবে না যে যতদিন তুমি চেয়ারে ছিলে, যতদিন তোমার হাতে ক্ষমতা ছিল, তুমি কি করেছো, ক্ষমতার অপব্যবহার। তুমি কোন সোসাইটি আমাদের কাছে রেখে গেলে, যে সোসাইটি তুমি পেয়েছিলে তার থেকে আরো খারাপ করে সেই সোসাইটি তুমি আমাদের কাছে রেখে গেলে। ফলে পুলিশ যে মিসইউজ অফ পাওয়ার, সেটা কিন্তু তার নিজের স্বার্থেও অন্তত বন্ধ করা উচিত। মিসইউজ অফ পাওয়ার। একটা আন্দোলন যখন শুরু হয়, শাসক যন্ত্র আন্দোলনকে গলা রোধ করে বন্ধ করার চেষ্টা করে। এটা আমরা সেই ইংরেজ জমানা থেকেই দেখে আসছি। স্বাধীনতা সংগ্রামীদের কিভাবে অ্যারেস্ট করা হয়েছে, কিভাবে তাদের সাপ্রেস করার চেষ্টা করা হয়েছে, কিভাবে তাদের উপরে অত্যাচার হয়েছে, আমরা সেগুলো অনেকটাই জানি। আমার বাবার মামার বাড়ির দাদু স্বর্গীয় উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় স্বাধীনতা সংগ্রামী, দ্বীপান্তর হয়েছিল। আন্দামান সেলুলার জেলে তিনি ছিলেন 14 বছরের ওপর। তার লেখা একটা বইও আছে, পড়তে পারেন। আলিপুর জজ কোর্টে আপনারা যদি যান, আলিপুর জজ কোর্টের ডিস্ট্রিক্ট জাজ বিল্ডিংয়ের একতলায় একটা মিউজিয়াম আছে। সেই মিউজিয়ামে যে কাঠগড়াতে, যে সেলে, যে জায়গাটায় সমস্ত আসামিদের, অরবিন্দ ঘোষ, মানিকতলা বোমা মামলার যে সমস্ত আসামিদের যেখানে বসানো হতো, সেখানে সবার ছবি আছে। এবং সেখানে আমার বাবার মামার বাড়ির দাদু স্বর্গীয় উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ছবিও সেখানে রাখা আছে। তা যে প্রসঙ্গে এতগুলো কথা এলো, সেই সময় স্বাধীনতা সংগ্রামের আন্দোলন ইংরেজ সরকার গলা টিপে বন্ধ করার চেষ্টা করেছিল, পারেনি। তার কারণ সেই আন্দোলন সঠিক পথে চালনা হয়েছিল, সঠিক পথে চালিত হয়েছিল। এবং 190 বছর পরে দোর্দণ্ড প্রতাপ ইংরেজ সরকারকে ভারত ছেড়ে চলে যেতে হয়, যেতে বাধ্য হয়। এবং আমরা আমাদের স্বপ্নের গণতন্ত্র পাই, যেখানে আমাদের অনেক অধিকার আমাদের সংবিধান গ্যারান্টি দিচ্ছে। সেখানে আমার কথা বলার অধিকারও আছে, কথা তো বলতেই হবে। সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেশের এবং আইনের যদি পরিবর্তন না হয়, সিস্টেমের যদি পরিবর্তন না হয়, গণতন্ত্রের নাগরিক সেখানে তো কথা বলবেই। গণতন্ত্রের একজন নাগরিক হিসেবে এটা তো আমার প্রাপ্য, এই অধিকার আমার প্রাপ্য, এই অধিকার আমি পেয়েছি। আচ্ছা বলুন তো একটা কথা, আমরা তো দিবারাত্র একটা কথা শুনে থাকি, যখন কোনো লোক খুব ক্রেজি হয়ে কোনো একটা কাজ করে ফেলে, খুব ক্রেজি হয়ে, আমরা তখন বলি বারখে অমুক, একজনের নাম বলি, যিনি আমাদের খুব শ্রদ্ধেয়, যাকে 18 বছর বয়সে দুর্দণ্ড প্রতাপ ইংরেজ সরকার ভয় পেয়ে ফাঁসিতে ঝোলাতে বাধ্য হয়েছিল।
এবং শেষ মুহূর্তে সে যখন ফাঁসিতে ঝুলেছিল বুক চিতিয়ে মাথা উঁচু করে এতটাই তার দেশের প্রতি প্রেম ছিল, ভালোবাসা ছিল, স্বপ্ন ছিল। আমরা তো তার নামে এই কথাটা বলি, বার খেয়ে অমুক। এটা কি অশ্লীল কথা নয়? এটা কি অশ্লীল কথা নয়? এটা কি ওনাকে অসম্মান করা নয়? কই তখন তো আমাদের কোনো চেতনা বোধ জেগে ওঠে না। আমরা তো গিয়ে থানায় FIR করি না। কত FIR করব? 100 জনের মধ্যে 50 জনই তো এই কথাটা বলে, রোজই বলে, রোজই শুনি। রাস্তায় বেরোলে আপনি কোনো না কোনো সময় বাসে, ট্রামে, অফিস কাছারি, কোর্ট যেখানে যাবেন আপনার কানে একবার না একবার সারাদিন এই কথাটা আসবেই। কই প্রতিবাদ করেন না তো? যে ওই মহান মানুষটিকে এই কথাটা বলা মানে ওই মহান মানুষটিকে চরম অপমান করা। বলেন না তো কথাটা? চুপ করে শুনে যান। তাহলে শ্লীল আর অশ্লীল এর যে ডিস্টিংশনটা কোথায়? এটা কি ভাষায় নাকি মানুষটির ক্ষেত্রে, মানে যার উদ্দেশ্যে বলা হচ্ছে? মানুষটি যদি আজকের দিনে ইনফ্লুয়েন্সিয়াল হয় তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে কিছু বলা মানেই সেটা অশ্লীল। আর সে তো আজ থেকে প্রায় 100 বছর আগে সে তো স্বাধীনতা সংগ্রামে নিজের জীবন দিয়ে চলে গেছেন। তার আর কি ইনফ্লুয়েন্স? ফলে সেটা অশ্লীল নয়। কিন্তু আজকে আমি ক্ষমতায় আছি, আজকে আমি চেয়ারে আছি, আজকে আমার হাতে অসীম পাওয়ার, আমার সম্বন্ধে কিছু বলা মানেই সেটাকে অশ্লীল ধরে নিয়ে হই হই চই চই করে দু চারজনকে ধরে অ্যারেস্ট করে বিভিন্নভাবে তাদের কাস্টডিকে দীর্ঘায়িত করে আমাকে সন্তুষ্ট করার চেষ্টা। এটাই কি সত্যি? জিনিসটা যত ভাবছি তত হাবজি গাবজি অনেক কিছু মাথায় আসছে। আমি জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যে। আমি কোনোটাকেই সত্যি বলে ভাবছি না, কোনোটাকেই মিথ্যে বলেও ভাবছি না। তবে এইটুকু বলতে পারি, শহীদ ক্ষুদিরাম সম্বন্ধে যে কথাটা বলা হয় সেই কথাটা আমার প্রতিবার শুনতে খারাপ লাগে। আমি আমার সীমিত ক্ষমতার মধ্যে প্রতিবাদও আমি করেছি। এটা বলা উচিত নয়। আজকে শহীদ ক্ষুদিরাম বা ওনাদের মতো অনেকের জন্যে আজকে আমি বসে বসে ইউটিউবে ভিডিও রেকর্ডিং করে আপলোড করতে পারছি, এত লেকচার মারতে পারছি, এত কথা বলতে পারছি, ওনাদের নিঃস্বার্থভাবে জীবন উৎসর্গ করার জন্যে। ওনারা যদি ওই সময় নিঃস্বার্থভাবে জীবন উৎসর্গ না করতেন আজকেও হয়তো আমাকে মুখে সেলোটেপ মেরে চুপ করে বসে থাকতে হতো, আর উঠতে বসতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর তার পরবর্তীকালে ব্রিটিশ সরকারের হাতে জুতোর বাড়ি আমায় খেতে হতো। ফলে আমি ওনাদের কাছে ঋণী বললে কথাটা ভুল বলা হয়, কম বলা হয়। আপনার আমার জীবনে ওনাদের অবদান কতটা সেটা ভাষায় প্রকাশ করার জায়গা নেই। ফলে ওনাদের সম্বন্ধে এই ধরনের কথা বলাটা আমার কাছে অশ্লীল বলে মনে হয়। যারা শ্লীল আর অশ্লীল নিয়ে এত কথা বলছেন, থানা, পুলিশ, FIR, অমুক তমুক ইত্যাদি যারা করছেন, তারা একটু দয়া করে উত্তরটা বুঝিয়ে বলুন না।
নেতাজিকে তোজোর কুকুর বললে সেটা কি অশ্লীল হয় না? সেই নিয়ে এখন FIR হয়েছে, আজ অব্দি কেউ অ্যারেস্ট হয়েছে? কি লাভ অ্যারেস্ট করে? নেতাজি কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না। নেতাজিকে এইটা বলার জন্য 4 জনকে অ্যারেস্ট করে যদি আমি আনি, আমি গিয়ে নেতাজিকে খুশি করতে পারবো না। নেতাজি কোথায়? নেতাজিকে দেখতে পাচ্ছি না সর্বত্র। আমি শুধু নেতাজির উপস্থিতি ফিল করতে পারি, ম্যাটার অফ ফিলিং। নেতাজি আমার কাছে একটা ফিলিং, সর্বত্র আমি তার উপস্থিতি আমি অনুভব করতে পারি। কিন্তু রক্ত মাংসের মানুষটাকে তো পাচ্ছি না, ফলে তাকে খুশি করে আমার কিছু হবে এরকমও নেই। ফলে নেতাজিকে তোজোর কুকুর বললো ঠিক আছে, দুটো কান তো ভগবান দিয়েছে, এই কান দিয়ে ঢোকালাম, ও কান দিয়ে ব্যাপার করে দিলাম। আমি তো দেখিনি, কোনো FIR শুনিনি। ফলে যারা অশ্লীল নিয়ে এত কথা বলছেন, রদ্দুর রায় ভয়ঙ্কর অশ্লীল কথা বলেছেন। আমি আবার বলছি, কোনো অশ্লীল কথা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। কোনো অশ্লীল কথা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। কিন্তু যারা এই প্রতিবাদগুলো করছেন, FIR, কমপ্লেন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার দায়ও বোধ হয় তাদের। আপনার আমার সবার মনেই এই ধরনের অনেক প্রশ্ন উঠবে, উঠছে, অলরেডি হয়তো উঠেছে। ভেবে দেখুন, আমার কথার মধ্যে, আমার চিন্তাভাবনার মধ্যে যদি কোনো ভুল থাকে, নির্দ্বিধায় আমাকে আমার ভুল ধরিয়ে দেবেন। ভুল সংশোধন করতে আমি সর্বদা প্রস্তুত। কিন্তু যদি মনে হয় যে আমার কথার মধ্যে ন্যূনতম কোনো সারমর্ম আছে, কোনো মেসেজ আছে, হাত জোর করে অনুরোধ করব ভিডিওটা শেয়ার করবেন, যাতে আরও কজন দেখতে পায়, তাদের মনেও যেন একই প্রশ্ন ওঠে। কারণ একটা চিন্তাভাবনার পরিবর্তনের সময় বোধহয় এসেছে। আইনকে একটু ঝাড়পোঁছ করে আপ টু ডেট করার সময় বোধহয় এসেছে। সামাজিক প্রয়োজনের সঙ্গে আইনকে খাপ খাইয়ে নেবার প্রয়োজন বোধহয় এসেছে। অনেক আজে বাজে বকলাম, সময় নষ্ট করলাম আপনাদের। আপনারা সময় নষ্ট করে ভিডিওটা দেখলেন, আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ আপনাদের। ভালো থাকবেন, নমস্কার।